আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 7। অধ্যায় 7-এ আছে প্রাকৃতিক সম্পদ। আমরা আগে পাঠটি পড়ব এবং পাঠের ভিতর যত ছক আছে ছকের সমাধান করব এবং লাস্টে অনুশীলনীর উত্তরগুলো জানবো। চলো আমরা আগে পাঠটি পড়ি। প্রাকৃতিক সম্পদের ধারণা। 1 নম্বর আছে প্রাকৃতিক সম্পদের ধারণা। আমাদের বাড়ি বা বিদ্যালয়ের চারপাশে আমরা সৃষ্টি অনেক বস্তু দেখি। আমাদের বেঁচে থাকার জন্য এসব বস্তু অপরিহার্য। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে এদের ব্যবহার করে থাকি। মানুষের জন্য মূল্যবান ও প্রয়োজনীয় এই বস্তুগুলো হলো সম্পদ। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই হলো প্রাকৃতিক সম্পদ। এখানে আমরা একটি ছবি দেখতে পাইতেছি। এখানে প্রাকৃতিক সম্পদ দেখা যাচ্ছে। চলো আমরা এই ছবিটি দেখে এখানে ছকটি পূরণ করি। প্রাকৃতিক সম্পদের নাম এবং মানুষ কি কাজে ব্যবহার করে। চলো আমরা প্রাকৃতিক সম্পদের নাম এবং মানুষ কি কাজে ব্যবহার করে তা একটু জেনে আসি। প্রাকৃতিক সম্পদ। পানি। মানুষ কি কাজে লাগায়? পান করা, রান্না করা, গোসল করা, ফসলের সেচ দেওয়া। উদ্ভিদ বা গাছপালা, ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরি, কাঠ, ফলমূল বা খাদ্য পাওয়া এবং শ্বাস নেওয়ার জন্য। সূর্যের আলো। ফসল ফলানো, ঘরবাড়ি ও কাপড় শুকানো এবং উদ্ভিদ খাদ্য তৈরিতে সাহায্য করা। মাটি। ফসল ও উদ্ভিদ জন্মানো এবং ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণের ভিত্তি হিসাবে। বায়ু। শ্বাস প্রশ্বাস নেওয়া, নৌকার পাল খাটানো এবং ভেজা বস্তু শুকাতে সাহায্য করা। চলো বইতে ফিরে যাই। সারসংক্ষেপ। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি। পানি সম্পদ। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রত্যেক জীবে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। এছাড়া কুয়া, নলকূপ থেকেও আমরা পানি পাই। মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সাগর, নদী, পুকুর ও বিল ইত্যাদি থেকে মাছ ধরি। ফসল ফলানোর জন্য পানি সেচ দিই। আবার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। বনজ সম্পদ। বন নানা ধরনের গাছপালা ও জীবজন্তু ও পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনে অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। বনের গাছপালা আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, বই খাতা তৈরি করার জন্য কাঠের যোগান দেয়। রান্নার জন্য জ্বালানি কাঠের যোগান দেয়। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। বনের গাছপালা বায়ুকে নির্মল করে, মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে সাহায্য করে। তাছাড়া বনের জীবজন্তু, গাছপালা ও পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভূমি সম্পদ। আমাদের পায়ের নিচে শক্ত মাটি হলো ভূমি। ভূমি অনেক সম্পদপূর্ণ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। মানুষ ভূমির উপর ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে। ফল, ফসল, শাকসবজি জন্মানো এবং গবাদি পশু চারণের জন্য ভূমির ব্যবহার করা হয়। খেলার মাঠে দৌড়ানো এবং খেলাধুলা করা, রাস্তা দিয়ে যাতায়াত ও যানবাহন চালানো, এই সব কিছুই আমরা ভূমির উপর করি। ভূমির গভীর স্তর থেকে সোনা, রূপা, নানা ধরনের খনিজ পদার্থ, জীবাশ্ম জ্বালানি তোলা হয়। দূষণমুক্ত জীবের বাসযোগ্য রাখার জন্য ভূমিকে সংরক্ষণ করতে হবে। আমরা গাছ লাগানোর মাধ্যমে ভূমির যত্ন নিতে পারি। খনিজ সম্পদ। মাটির গভীর বিভিন্ন খনিজ সম্পদ যেমন খনিজ তেল, কয়লা, ধাতু, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল ইত্যাদি পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ ধাতু রয়েছে যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। চুনাপাথর ও মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরিতে নানা ধরনের খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে তাপ পাওয়া যায়। এই তাপ কলকারখানা ও যানবাহন চালানো, রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। অন্যান্য প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে আরও রয়েছে সূর্যের আলো ও বায়ু। এরা নিজেরা শক্তি। আমরা অন্যান্য শক্তি উপাদানে এদের ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ।
বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়া আমাদের প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, সিলিকা, বালু, সাদা মাটি, চুনাপাথর ও নানা রকমের খনিজ পাওয়া যায়। প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ। প্রাকৃতিক সম্পদ প্রধানত দুই ধরনের, যেমন নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। প্রকৃতি থেকে এগুলো প্রতিনিয়ত পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, যেমন সূর্যের আলো। অপরদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে মজুদ শেষ হয়ে যায়, যেমন তেল, কয়লা ইত্যাদি। নিচে একটি ছক আছে, নবায়নযোগ্য সম্পদ ও অনবায়নযোগ্য সম্পদ। চলো আমরা ছকটি পূরণ করে আসি। নবায়নযোগ্য সম্পদ: সূর্যের আলো, বায়ু, পানি, পাথর, সিলিকা, বালু। অনবায়নযোগ্য সম্পদ: প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি তেল, খনিজ পদার্থ, সোনা, রূপা, লোহা ইত্যাদি। চলো আমরা বইতে ফিরে যাই। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। অন্যদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ: সূর্যের আলো। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। সূর্য আলো সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখে থাকি। বায়ু প্রবাহ: বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ু প্রবাহের মাধ্যমে বায়ুকলে পাখা ঘোরে এবং বায়ুকল বিদ্যুৎ উৎপাদনের জন্য যন্ত্র জেনারেটরের সাথে যুক্ত থাকে। পাখা ঘুরলে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। পানির স্রোত: পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইনকে ঘোরায়, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ: তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য সম্পদ। প্রাকৃতিক এগুলো মজুদ রয়েছে। এই সম্পদগুলো একবার ব্যবহার শেষ হয়ে গেলে ব্যবহারের জন্য আর পাওয়া যায় না। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়। রান্না, যানবাহন চালানো এবং বিদ্যুৎ উৎপাদন সহ নানা কাজে এই তাপ ব্যবহার করা হয়। খনিজ পদার্থ: সোনা, রূপা, লোহা ইত্যাদি ধাতু ভূগর্ভ থেকে পাওয়া যায়। আমরা বিভিন্ন ধাতু দিয়ে গহনা, যন্ত্রপাতি, দালান এবং অন্যান্য অনেক জিনিস তৈরি করি। এসব ধাতু ব্যবহারের জন্য অতিরিক্ত আহরণ করে ফেললে আর নতুন করে পাওয়া যাবে না। প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব: আমাদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক সম্পদ আমাদের বেঁচে থাকা এবং সুস্থতার জন্য অপরিহার্য। আমরা বায়ুর মধ্যে ডুবে আছি। বায়ুর সাহায্যে আমরা শ্বাস প্রশ্বাস চালাই। পানির সাহায্যে আমরা তৃষ্ণা নিবারণ করি। প্রাণী বেঁচে থাকার জন্য পানির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ আমাদের বাড়ি তৈরির জন্য উপকরণ জোগাড় দেয়, আমাদের জীবনকে চালানো করার জন্য শক্তি সরবরাহ করে। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত, তাই এদের যথাযথ ও দায়িত্বশীলতাভাবে ব্যবহার করা খুবই প্রয়োজন। নিচে একটা ছক আছে, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানুষ অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো পানি, বায়ু, সূর্যের আলো। মানুষ অন্যান্য জীবের জীবনধারণের প্রভাব: পানি দূষিত হলে তীব্র তৃষ্ণা দেখা দেবে, গাছপালা ও ফসল শুকিয়ে মারা যাবে এবং জীবজগৎ ধ্বংস হবে। বায়ু মারাত্মক দূষিত হলে কোনো জীব এই শ্বাস প্রশ্বাস নিতে পারবে না এবং নিমেষে মারা যাবে। পৃথিবীতে চিরতরে সূর্য যদি না থাকে, পৃথিবী চিরতরে অন্ধকার ও বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না, ফলে সব জীব খাদ্যের অভাবে মারা যাবে। চলো আমরা বইতে ফিরে যাই। নিচের ছকে আছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ মানুষ অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব। চলো আমরা এই ছকটিও পূরণ করে আসি। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ: প্রাকৃতিক গ্যাস ও কয়লা, জ্বালানি তেল, খনিজ পদার্থ। মানুষ অন্যান্য জীবের জীবন ধারণের প্রভাব: এগুলো শেষ হয়ে গেলে রান্নাবান্না থমকে যাবে এবং বিদ্যুৎ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হবে। তেল শেষ হয়ে গেলে বাস, ট্রেন, লঞ্চ, উড়োজাহাজ সহ সব ধরনের যানবাহন ও কলকারখানা বন্ধ হয়ে যাবে। লোহা বা অন্যান্য ধাতু না থাকলে ঘরবাড়ি, কলকারখানা, যানবাহন ও নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করা সম্ভব হবে না। চলো আমরা বইতে ফিরে যাই। আমাদের দৈনন্দিন জীবনে প্রাকৃতিক সম্পদ খুবই প্রয়োজনীয়। শক্তির উৎস, শ্বাস প্রশ্বাস নেওয়া, বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সহ অনেক ক্ষেত্রে মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। প্রাকৃতিক সম্পদ ছাড়া মানুষ বেঁচে থাকা অকল্পনীয়।
প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। সম্পদের স্থায়ী পরিবেশ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক কল্যাণ এবং জীব বৈচিত্র্যের সংরক্ষণের জন্য প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার খুবই প্রয়োজন। যথাযথভাবে সম্পদ ব্যবহার করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে পারি। সম্পদের টেকসই ব্যবহার, প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার বা অপচয় রোধ ভবিষ্যতের প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। এই ধারণাটি সম্পদের টেকসই ব্যবহার হিসেবে পরিচিত। পানি, বন আর জীবরাশির জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদ অতি ব্যবহার করা বা বিনষ্ট করা উচিত নয়। যদি আমরা প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার করি তাহলে ভবিষ্যতে এগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি অপ্রয়োজনীয় গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি, গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে। দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবহারের জন্য গ্যাসের অপচয় রোধ করতে হবে। পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারে পরিবেশ রক্ষা করতে সাহায্য করে। সম্পদের অত্যাধিক ব্যবহার ও অপব্যবহারের ফলে বিভিন্ন ধরনের দূষণ, জীবের বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন হতে পারে। যেমন শক্তির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এতে পৃথিবীর উষ্ণতা বেড়ে যায়। বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি উৎস ব্যবহার করে আমরা দূষণ কমিয়ে পরিবেশ রক্ষা করতে পারি। সামাজিক কল্যাণ, প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারে সামাজিক কল্যাণকে উৎসাহিত করে। সম্পদগুলো সুষম ও টেকসই ব্যবহার করা হলে সামাজিক বিরোধ কমে, ফলে সমাজে প্রয়োজনীয় সম্পদ আহরণ করতে পারে। যেমন বিশুদ্ধ পানি স্বাস্থ্য ও সুস্বাস্থ্যতার জন্য অপরিহার্য। পানি সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে সবার জন্য বিশুদ্ধ পানি প্রাপ্তি নিশ্চিত করা যায়। জীব বৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ সঠিক ব্যবহার জীব বৈচিত্র্য রক্ষা করতে সাহায্য করে। জীব যতই ছোট হোক না কেন বাস্তুতন্ত্রে এর ভূমিকা থাকে। বনজ সম্পদ সহ অন্যান্য সম্পদের অতিরিক্ত ব্যবহার গাছপালা এবং প্রাণীদের বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। এর ফলে জীবের বাসস্থান বিনষ্ট হয় এবং জীব বৈচিত্র্য হ্রাস পায়। তাই উদ্ভিদ ও প্রাণী প্রাকৃতিক বাসস্থান রক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদ টেকসই ব্যবহার সম্বন্ধে জীব বৈচিত্র্য রক্ষা সহায়ক। 4 নম্বরে পরিবেশ পরিবর্তন, মানব সৃষ্টির কারণ এর প্রভাব। পরিবেশ হলো আমাদের চারপাশে সবকিছু, উদ্ভিদ, প্রাণী, বায়ু, পানি এবং ভূমি। আমরা বেঁচে থাকার জন্য পরিবেশের উপর নির্ভর করি। মানুষ প্রায় পরিবেশের ক্ষতি করে। এসো দেখি মানুষ কাজকর্ম কীভাবে পরিবেশ পরিবর্তন করে। নিচের ডায়াগ্রামটি পরিবেশের মানব সৃষ্টির বিভিন্ন পরিবর্তন ও কারণ লিখি। চলো আমরা এটা পূরণ করে আসি। পরিবর্তন 1, বনভূমি বা গাছপালা কেটে ফেলা, কারণ চাষাবাদ, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরিতে। পরিবর্তন 2, নদীর পানি দূষিত হওয়া, কারণ কলকারখানা, বর্জ্য, ময়লা আবর্জনা নদীতে ফেলা। পরিবর্তন 3, বায়ু দূষণ, কারণ ইটের ভাটা ও যানবাহন কালো ধোঁয়া। চলো বইতে ফিরে যাই। গাছ কেটে এবং বায়ু, পানি, ভূমি দূষিত করে মানুষ পরিবেশে পরিবর্তন ঘটায়। মানুষ এই ধরনের কাজের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে অনেক গাছপালা, জীবের বাসস্থান ধ্বংস হয়। কোনো স্থান পরিবেশের পরিবর্তন হলে ওই স্থানের আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ঘটে। এতে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হয়। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। পরিবেশের পরিবর্তন, মানুষের কর্মকাণ্ডের প্রভাব। চলো মানুষের কর্মকাণ্ডের প্রভাবের এই ছকটি আমরা পূরণ করে আসি। বন্ধুরা, তোমরা যে সময় খাতায় লিখবে মাঝখানে থাকবে যে পরিবেশের পরিবর্তন, মানুষের কর্মকাণ্ডের প্রভাব, এটা লিখে চারপাশে খালি ঘরগুলোতে এগুলো বসাতে পারো। 1 নম্বর আছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যেমন শ্বাসকষ্ট, চর্মরোগ বাড়ছে। 3 নম্বরে গাছপালা ও বন্য পশু পাখি বাসস্থান ধ্বংস হচ্ছে। 4 নম্বরে বন্যা, খরা ও ঝড় ঝাপটার মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। 5 নম্বরে মাটি ও পানির উর্বরতা এবং গুণাগুণ নষ্ট হচ্ছে। চলো আমরা বইতে ফিরে যাই। পরিবেশ পরিবর্তন, মানব সৃষ্টির কারণের প্রভাব সম্পর্কে আরও কিছু জানি। বনভূমি ধ্বংস, বন উজাড় করা মানে বনের একটি বিশাল এলাকা গাছ কেটে ফেলা। গাছগুলো আমাদের অক্সিজেন দেয়। এই অক্সিজেন ত্যাগ করে বায়ু
কে নির্মল করে, প্রাণীদের বসবাস করার জায়গা দেয়। বন উজাড় করার ফলে পরিবেশের পরিবর্তন ঘটে, এতে জীবের বাসস্থান নষ্ট হয় এবং জীবের অস্তিত্ব বিপন্ন হয়। কোনো স্থানে বন উজাড় করে ফেললে ওই স্থানের মাটির উর্বর আবরণ সরে যায়, এতে বনের মাটি ক্ষয় হয় এবং মাটির উর্বরতা হারায়, ওই স্থানে নতুন গাছ জন্মাতে পারে না। দূষণ, মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপাদানগুলো দূষিত হয়। বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ বাতাস, পানি ও মাটিতে প্রবেশ করে দূষণ ঘটায়। পরিবেশে বিভিন্ন ধরনের দূষণ ঘটে, যেমন বায়ু দূষণ, গাড়ি ও কলকারখানা চালানো এবং অন্যান্য কাজে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে ধোঁয়া এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়, বায়ু দূষণ ঘটে। বায়ু দূষণের ফলে জীবের শ্বাস নিতে কষ্ট হয়। পানি দূষণ, নানা রকমের আবর্জনা, রাসায়নিক পদার্থ ও বর্জ্য পদার্থ নিয়ে নদী, নালা, খাল, বিল, হ্রদ, সাগর ও মহাসাগর পানি দূষিত হয়, এতে মাছ ও অন্যান্য জলজ জীবের বসবাসের পরিবেশ নষ্ট হয়, এদের বিলুপ্ত ঘটে। ভূমি দূষণ, মাটিতে ময়লা আবর্জনা, কারখানা বর্জ্য, রাসায়নিক পদার্থ মিশে মাটিতে দূষিত করে। ভূমি দূষণের ফলে গাছপালা এবং প্রাণীর জীবন বিপন্ন হয়। 5 নম্বরে আছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়। প্রাকৃতিক সম্পদ সুরক্ষা এবং এর পরিকল্পিত ব্যবহার হচ্ছে সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করলে তা দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যায়, ফলে ভবিষ্যৎ প্রজন্ম প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সুযোগ পায়। প্রাকৃতিক সম্পদ সংগ্রহের উপায়গুলো কি কি? আমাদের দৈনন্দিন প্রাকৃতিক সম্পদ সংগ্রহের জন্য বাড়ি ও নিকট পরিবেশে যেসব বস্তু ব্যবহার কমাতে পারি, পুনঃ ব্যবহার করতে পারি, পুনঃ প্রক্রিয়াকরণ করতে পারি, তা নিচে চিহ্নে ছকে লিখি। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। অপ্রয়োজনীয় ফ্যান, লাইট বন্ধ রাখা। রান্নার পর গ্যাস, চুলা নিভিয়ে ফেলা। ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা। পুনঃ ব্যবহার করা যায়। প্লাস্টিকের খালি বোতল বা কৌটা ফেলে না দিয়ে টব বা কলমদানি হিসাবে ব্যবহার করা। একদিকে লেখার কাগজকে রাফ খাতা হিসাবে ব্যবহার করা। পূর্ণ প্রক্রিয়াজাতন, পুরানো বা ছেঁড়া কাগজ গলিয়ে নতুন কাগজ তৈরি করা। ভাঙা প্লাস্টিক বা কাঁচের জিনিস গলিয়ে নতুন জিনিসপত্র তৈরি করা। চলো আমরা বইতে ফিরে যাই। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য আমরা নানা পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেমন বৃষ্টির পানি সংরক্ষণ করার ব্যবস্থা করা, পানির অপচয় রোধ করতে, নষ্ট হয় পানির কলগুলো দ্রুত মেরামত করা, গ্যাসের অপচয় রোধে, রান্নার শেষে গ্যাসের চুলা বন্ধ আছে কিনা তা নিশ্চিত করা, ভূমিক্ষয় কমাতে গাছ লাগানো, বন ধ্বংস বা বন প্রাণী শিকারের ঘটনা ঘটলে যথাযথ কর্তৃপক্ষ জানানো। আমরা বস্তুর ব্যবহার কমিয়ে পুনঃ ব্যবহার করে ফেলে দেওয়া বস্তু থেকে নতুন বস্তু তৈরি করে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের ভূমিকা রাখতে পারি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সম্পর্কে আরও কিছু জানি। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে ভবিষ্যৎ ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা পায়, এতে ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার ও অপচয় রোধ করে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়, ফলে পরিবেশের আবর্জনার পরিমাণ কমে এবং শক্তি সংরক্ষিত হয়। বিভিন্ন উপায়ে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়। সম্পদের অতি ব্যবহার কমানো, সম্পদ ব্যবহারে মৃত্যুব্যয় হওয়া প্রাকৃতিক সম্পদ সংগ্রহের একটি ভালো উপায়। আমরা শক্তির ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করতে পারি, যেমন প্রয়োজনের শেষে বৈদ্যুতিক বাতি সুইচ বন্ধ করা, ধোয়া মোছা বা গোসলের সময় পানি অপচয় রোধ করা, সম্পদের পুনর্ব্যবহার করা, ব্যবহারের কোনো জিনিস ফেলে না দিয়ে আমরা অন্য কোনো কাজে এর পুনর্ব্যবহার করতে পারি, যেমন পুরানো কাপড় খেলনা ফেলে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া, প্লাস্টিক ফেলে দেওয়া বোতল বা কৌটা অন্য কোনো কাজে ব্যবহার করা, কোনো জিনিস ভেঙে গেলে তা মেরামত করে ব্যবহার করা, সম্পদের পূর্ণ প্রক্রিয়াকরণ করা, রিসাইকেল বা সম্পদের পূর্ণ প্রক্রিয়াকরণের মাধ্যমে পুরানো বস্তুকে নতুন রূপে দেওয়া যায়। এভাবে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমানো যায়। কাগজ, প্লাস্টিক, গ্লাস ও বিভিন্ন ধাতু পূর্ণ প্রক্রিয়াকরণ করে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমানো সম্ভব হয়, যেমন পুরানো কাগজ থেকে মণ্ডপ তৈরি করে পুনরায় কাগজ তৈরি করে ব্যবহার করা,
অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমানো। মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস তৈরি জ্বালানি হিসাবে ব্যবহার করে শক্তি উৎপাদন করে। এসব সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। প্রাকৃতিক সম্পদ সংগ্রহের একটি ভালো উপায় হলো অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য সম্পদ যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ব্যবহার করে শক্তির উৎপাদন করা। 6 নম্বরে নিজ পরিবেশে প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করার অর্থ হলো এগুলো সাশ্রয় ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবহার রোধ করে। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করলে, পরিবেশের যথাযথ যত্ন নিলে আমাদের পৃথিবী রক্ষা পাবে। আমরা সম্পদের পরিমিত ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে পারব। নিচের শখটি পূরণ করে আসি। চলো আমরা এই প্রাকৃতিক সম্পদের এবং পরিমিত ব্যবহার এই শখটি পূরণ করে আসি। প্রাকৃতিক সম্পদ: পানি, বিদ্যুৎ, গ্যাস, কাগজ। পানি পরিমিত ব্যবহার: ব্রাশ করা বা হাত ধোয়ার সময় অনর্থক পানির কল ছেড়ে না রেখে কাজ শেষে ভালোভাবে বন্ধ করা। বিদ্যুৎ: দিনের বেলা জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করা এবং ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান বন্ধ করা। গ্যাস: রান্নার কাজ শেষ হওয়ার সাথে সাথে চুলা নিভিয়ে ফেলা, কোনো কিছু সেদ্ধ বা গরম করার সময় ঢাকনা ব্যবহার করা যাতে দ্রুত কাজ হয়। কাগজ: কাগজের অপচয় না করা, ডায়েরি বা খাতার উভয় পৃষ্ঠায় সুন্দর করে লেখা এবং পুরনো কাগজ রিসাইকেলের জন্য জমিয়ে রাখা। চলো আমরা বইতে ফিরে যাই। আমাদের নিজেদের ইচ্ছা, চর্চা এবং সামাজিক সচেতনতার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত এবং দায়িত্বশীল ব্যবহার করতে পারি। আমাদের পরিমিত ব্যবহারের সচেতনতা: প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার শুধু একজনের কাজ নয়, সবার দায়িত্ব। আমরা পরিবারের, বন্ধু, স্কুলের শিক্ষক সবাইকে সচেতন হতে হবে। আমরা আমাদের সহপাঠী সহ অন্যান্য বন্ধুদের কীভাবে পানি ও বিদ্যুৎ বাঁচানো যায় সে বিষয়ে সচেতন করব। সবাই মিলে যদি সচেতন হই তাহলে পৃথিবী আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। এরপরে আছে অনুশীলনী। চলো আমরা অনুশীলনীটা সমাধান করি। প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ। চলো আমরা শূন্যস্থান পূরণটি করে আসি। শূন্যস্থান পূরণ করি। প্রাকৃতিক পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তা হলো প্রাকৃতিক সম্পদ। খ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায়। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ভবিষ্যতে প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে। ঘ মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের উপাদানসমূহ দূষিত হয়। আমরা শক্তি ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ সংগ্রহণ করতে পারি। চলো আমরা বইতে ফিরে যাই। 2 নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি। কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। প্রাকৃতিক সম্পদ টেকসই ব্যবহার, সমুদ্র জীববৈচিত্র্য রক্ষা সহ। মানুষ গাছ কেটে বায়ু, পানি, ভূমি দূষণ ঘটিয়ে পরিবেশের পরিবর্তন ঘটায়। প্রাকৃতিক সম্পদ পরিমিত ব্যবহার করার অর্থ হলো এগুলো সাশ্রয় ব্যবহার পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা। 3 নম্বর আছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না, এটা হলো শুদ্ধ। বায়ু প্রবাহ অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, এটা অশুদ্ধ। সম্পদের টেকসই ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ প্রাপ্তি নিশ্চিত করে, এটা শুদ্ধ। কাগজের মণ্ড তৈরি করে পুনরায় কাগজ তৈরি করা হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার, এটা অশুদ্ধ। চলো আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর এবং প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উত্তর, প্রকৃতি থেকে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে, যেমন পানি, বায়ু, মাটি, সূর্যের আলো, গাছপালা এবং খনিজ পদার্থ। 2 কয়লা ও প্রাকৃতিক গ্যাস কি ধরনের প্রাকৃতিক সম্পদ? উত্তর, কয়লা ও প্রাকৃতিক গ্যাস হলো
অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো হাজার হাজার বছর ধরে মাটির নিচে তৈরি হয় এবং একবার ব্যবহার করলে চিরতরে নিঃশেষ হয়ে যায়, যা আর সহজে পূরণ করা যায় না। গ. বন সম্পদ কিভাবে পরিবেশকে ভারসাম্যযোগ্য করে তোলে? উত্তর: বন সম্পদ, গাছপালা বা বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আমাদের বাসযোগ্য করে তোলে। গাছপালা বাতাস থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছাড়ে। এছাড়া বন সম্পদ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং আবহাওয়া শীতল রাখে। ঘ. পানি দূষিত হলে জীবের ওপর কী প্রভাব পড়ে? উত্তর: পানি দূষিত হলে জীবের উপর মারাত্মক প্রভাব পড়ে। মানুষের জন্ডিস, ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগ হয়। জলজ প্রাণী যেমন মাছ ও উদ্ভিদ মারা যায়। দূষিত পানি পানের ফলে বন্যপ্রাণী ও গবাদি পশু স্বাস্থ্যহানি ঘটে। কিভাবে গৃহস্থালী কাজে পানির অপচয় কমানো যায়? উত্তর: গৃহস্থালী কাজে পানির অপচয় কমানোর উপায়গুলো হলো: দাঁত ব্রাশ করা, হাত ধোয়া বা থালা বাসন মাজার সময় অনর্থ পানির কল ছেড়ে না রাখা, বালতি বা পাত্রে পানি নিয়ে প্রয়োজন মতো ব্যবহার করা। চলো আমরা বইতে ফিরে যাই। 5 নম্বর আছে বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তর। চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। বর্ণনামূলক উত্তর এবং প্রশ্ন। চলো প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ক. বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে? একটি তালিকা তৈরি করো। উত্তর: বাংলাদেশে বিভিন্ন ধরনের সমুদ্র প্রাকৃতিক সম্পদ রয়েছে। নিচে এগুলো একটি তালিকা দেওয়া হলো। পানির সম্পদ: নদী, নালা, খাল, বিল ও ভূগর্ভস্থ পানি। বনজ সম্পদ: বনের গাছপালা, কাঠ, মধু ও মোম। খনিজ সম্পদ: প্রাকৃতিক গ্যাস, কয়লা ও কঠিন শিলা। মাটির সম্পদ: কৃষিকাজে উপযোগী উর্বর পলিমাটি। সূর্যের আলো, বায়ু: প্রচুর সূর্যালোক এবং বায়ু প্রবাহ। মৎস্য সম্পদ: নদী ও সাগর, হরেক রকমের মাছ। খ. বন ধ্বংস হলে পরিবেশে কি ক্ষতি হয় ব্যাখ্যা করো। উত্তর: বন ধ্বংস হলে পরিবেশের যে মারাত্মক ক্ষতি হয় তার নিচে ব্যাখ্যা করা হলো। তাপমাত্রা বৃদ্ধি: গাছ কমে গেলে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, খরা, ঝড় ও নদী ভাঙনের মতো দুর্যোগ অনেক বেড়ে যায়। জীবের বাসস্থান নষ্ট: বনে থাকা পশু পাখি থাকার জায়গা নষ্ট হয় এবং তারা বিলুপ্তি হয়ে যায়। মাটি ক্ষয়: গাছ না থাকলে বৃষ্টির পানিতে মাটির উর্বর অংশ ধুয়ে নষ্ট হয়ে যায়। নিজের বাড়িতে বা স্কুলে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের ভূমিকা রাখার 4টি উপায় লেখো। উত্তর: বাড়ি বা স্কুলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের 4টি সহজ উপায় হলো: বিদ্যুৎ সাশ্রয়: ঘর থেকে বের হওয়ার সময় লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ রাখা। পানির সঠিক ব্যবহার: ব্রাশ করা বা হাত ধোয়ার সময় অনর্থ পানির কল ছেড়ে না রাখা। গ্যাসের অপচয় রোধ: রান্না শেষ হওয়ার সাথে সাথেই গ্যাসের চুলা নিভিয়ে ফেলা। কাগজ বাঁচানো: খাতার কোনো পাতা অপচয় না করে উভয় পৃষ্ঠার লেখা কাগজ বাঁচলে গাছ বাঁচবে। ভবিষ্যতে প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হলে আমাদের কি কি কাজ করা উচিত যুক্তি দিয়ে লেখো। উত্তর: ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যে কাজগুলো করা উচিত তার নিচে দেওয়া হলো। সাশ্রয়ী হওয়া: তেল, গ্যাস ও কয়লা সীমিত, তাই এগুলো অপচয় না করে সাশ্রয় করা উচিত। নবায়নযোগ্য শক্তির ব্যবহার: সূর্যের আলো ও বায়ু প্রবাহের মতো পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার বাড়ানো। 3R নিতে মানা: সম্পদ ব্যবহার কমানো, একই জিনিস বারবার ব্যবহার করা এবং জিনিস রিসাইকেল করা। গাছ লাগানো: বেশি বেশি গাছ লাগানো এবং চারপাশে পরিবেশ দূষণমুক্ত রাখা। যুক্তি: প্রাকৃতিক গ্যাস বা কয়লা একবার শেষ হলে লাখ লাখ বছর আর তৈরি হবে না। আমরা যদি আজ সব সম্পদ শেষ করে ফেলি তবে ভবিষ্যৎ প্রজন্ম চরম সংকটে পড়বে, তাই তাদের সুন্দর ভবিষ্যতের স্বার্থে আমাদের সম্পদ রক্ষা করা উচিত। চলো আমরা বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।